আচ্ছা, তাহলে গতিশক্তি দিয়ে যে টপিকটা শুরু হয়েছে, গতিশক্তি নরমালি তোরা জানিস যে একটা বস্তু গতির কারণে যে কাজ করার সামর্থ্য লাভ করে সেটাকে আমরা তার গতিশক্তি বলি। তো এখন আহ, একটা বস্তু যেটার আদিবেগ ধর 0 ছিল, এখন এটার উপরে এফ বল প্রয়োগ করলাম আমি। এফ বল প্রয়োগ করে এই পর্যন্ত সে আসলো, ধর এইটুক দূরত্ব হচ্ছে এস, এইটুক সরে আসলো, তার বলের দিকে আর সরণের দিকে একই দিকে। আচ্ছা, আর এই বল প্রয়োগ করার ফলে তার ত্বরণ হলো এ সমত্বরণ, আর ত্বরণ এখানে বাড়তে বাড়তে শেষ বেগ ভি হয়ে গেল। তো তার ভিটা হয়েছে তার শেষ বেগ, ইউ ছিল 0, তাকে এফ বল প্রয়োগ করায় এ সমত্বরণ প্রাপ্ত হয়ে সে ওই পর্যন্ত পৌঁছালো। তাহলে আমি এখানে এখন এই বস্তুর কৃত কাজটা কত হবে, গতিশক্তিটা কত হবে, তাহলে বস্তু যতটুকু কাজ করলো সেটা হচ্ছে তার গতিশক্তি। তাহলে বস্তুর গতিশক্তিকে আমরা ই কে দিয়ে দেখাচ্ছি। কে মানে হচ্ছে কাইনেটিক এনার্জি, এই ই কে কাইনেটিক এনার্জি। তো তোর বইয়ে এটাকে টি দিয়ে দেখানো হয়েছে। তাহলে আমাদের কালকের সূত্র অনুযায়ী কাজ বের করার জন্য আমাদের যা যা দরকার হয়, কাজ বের করতে হলে আমাদের বল, তো এই বল লিখলাম, সাথে লাগে সরণ, আর এখানে বল আর সরণের মধ্যবর্তী কোণ হচ্ছে একই দিকে যেহেতু দুইটা 0, cos 0 ডিগ্রি। তো তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এফ এস, cos 0 মানে হচ্ছে 1, তো জাস্ট এফ এস আসতেছে। আবার এই এফ সমান সমান, যদি বস্তুর ভরটা এম হয়, এটা যদি এম ভরের বস্তু হয়, তাহলে আমি লিখতে পারি এম এ ইন্টু এস। তাহলে এফ এস সেটা হচ্ছে এম এ এস। আচ্ছা, তো এখন এ সমান সমান আবার আমরা জানি, বা এ এ দিয়েও লেখা যায় অথবা এভাবে লেখা যায়। আমরা এইটার জন্য আরেকটা সূত্র অ্যাপ্লাই করতে পারি, গতির আরেকটা সূত্র যেটা ভি জানি। হ্যাঁ ভাইয়া, আচ্ছা আচ্ছা, wait, দাঁড়া। আর তুই আচ্ছা, এই শোন, আহ, শোন রাতুল, যদি ক্লাস করতে থাকে এভাবে প্রবলেম হলে আমি এটার ভিডিও রেকর্ড করতেছি, স্ক্রিন রেকর্ডার দিয়ে ভিডিও রেকর্ড করতেছি, ইউটিউবে দিয়ে দিব, সমস্যা নাই। ওকে ওকে, তো ক্লাস করতে থাক, সমস্যা নেই। আচ্ছা, এবার আয়। তো এইবার এইটুক জায়গার জন্য আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে, এই কথা বলিস না, একটু শোন। আমরা এই সূত্রটা জানি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2 as। এখানে ভি আছে, ইউ আছে, এ আছে, এস আছে। তো আমরা এই সূত্রটা লিখতে পারি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখান থেকে 2as সমান সমান লেখা যাচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তার মানে as, এই as অংশটা সমান সমান লিখতে পারতেছি আমি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2। এই কেউ একজন গ্রুপে বলে দিত যে ভিডিও রেকর্ড করতেছি, এটা একটু বলে দিই যে মনি বারবার কোশ্চেন করতেছে। আচ্ছা, বলে দে। হ্যাঁ ভাই, বল। ওটা নেটের প্রবলেম, বোর্ড ঘোলা হইলে নেটের প্রবলেম। তো তোর পেন নেওয়ার দরকার নাই ভাইয়া, তুই শোন, আর পুরা ক্লাসটার রেকর্ডিং পাবি, সমস্যা নাই। ওই বাইরে বাইরে ওই ওয়েদার খারাপ দেখে এরকম হচ্ছে, হয়েছে, এখন চুপ থাক। ওকে, এখন শোন, এই এ এস এর জায়গায় আমি এটা বসাই দিচ্ছি, এই এ এস এর জায়গায় আমি এটা বসাই দিচ্ছি, তাইলে এরকম আসতেছে, এম এ এস সমান সমান হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে আমি উপরে লিখতেছি ই কে, এটা সমান সমান লেখা যায় হাফ এম, যেহেতু আদিবেগ 0, তো ইউ স্কোয়ারের জায়গায় আসতেছে এই 1/2টাকে সামনে আনলাম, আর এই ভি স্কোয়ার থাকতেছে ইউ স্কোয়ারের জায়গায় 0। তো এই গতিশক্তি সমান সমান আমরা হাফ এম ভি স্কোয়ার লিখতে পারি। সবাই তো এটা বুঝছিস নাকি?
ওকে, আচ্ছা এখন আয়, যদি আদি গতিশক্তি যদি শূন্য না হইতো, আদি গতিশক্তি যদি শূন্য না হইতো, তাহলে এখানে গতিশক্তি ওই ই কে সমান সমান হইতো হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, মানে এটা ইউ স্কোয়ারটা থেকে যেত। এটা আমরা একটু পরে দেখতেছি। আচ্ছা, এইবার আর একটা জিনিস দেখাই, ভরবেগের সাথে গতিশক্তির একটা সম্পর্ক আছে, এটা আগে একটু দেখাইনি, আমি এটা নোট আকারে লিখছি, তো এটা মুছলাম। এত পরে বলে কেন? ওকে, আচ্ছা শোন, শোন শোন শোন, ভরবেগের সাথে ভরবেগের সাথে গতিশক্তির সম্পর্ক এখানে লিখতেছি। ভরবেগ, একটু লেখ সবাই, ভরবেগ ও গতিশক্তির সম্পর্ক। ভরবেগ আর গতিশক্তির ভরবেগ আর গতিশক্তির সম্পর্কটা কেমন? আমরা ভরবেগ সমান সমান জানি, পি লিখি, ভরবেগকে পি দিয়ে লিখি, পি সমান সমান জানি এম আর ভি, পি ইকুয়ালস টু এম ভি, এটা আমরা জানি। তো আমরা আবার এটাকে একটু এভাবে লিখতে পারি, এখানে হাফ দিয়ে গুণ দিয়ে, তাহলে এরকম আসছে। আচ্ছা, হাফ দিয়ে গুণ দিব না, আগেই ধর এরকম করতেছি, উপরে এম স্কোয়ার ভি স্কোয়ার, আর নিচে হচ্ছে এম, এটা না, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি এখান থেকে উল্টা উল্টা না উল্টা করি, কি গতিশক্তি থেকে নিয়ে আসি, এটা থাকুক, হাফ এম ভি স্কোয়ার, এটা হচ্ছে ভরবেগ, এটা হচ্ছে গতিশক্তি, তাহলে গতিশক্তি থেকে এটাই যাই, ধর এই হাফ এম ভি স্কোয়ার যে আছে, মনি মনে হয় কারেন্ট আসছে, মনির জয়েন দিছে। আচ্ছা, এখানে যে হাফ এম ভি স্কোয়ার, এটাকে আমি আবার এভাবে লিখতে পারি, হাফ উপরে এম স্কোয়ার ভি স্কোয়ার, মানে উপরে একটা এম দিয়ে গুণ করলাম, তাহলে নিচে ওই এম দিয়ে ভাগ দিয়ে দেওয়া লাগবে। দেখ এটা একটু বুঝছিস কিনা, এই হাফ এম ভি স্কোয়ার ছিল গতিশক্তি সমান সমান, উপরে একটা এম নিয়ে আসছি, নিচে একটা এম দিয়ে ভাগ দিয়ে দিচ্ছে, আলটিমেটলি ওইটাই আছে, আগেরটাই আছে। ওকে, তাহলে এবার এম ভি সমান সমান পি লেখা যায়, এম ভি সমান সমান পি লেখা যায়, তার মানে এম ভি এম স্কোয়ার ভি স্কোয়ার, এটাকে আমি এভাবে লিখতে পারি, হাফ ওই এম ভি স্কোয়ার, এরকম করে লিখলাম। ওকে, তো এই এম ভি সমান সমান যেহেতু পি বা ভরবেগ, আমি ওখানে পি স্কোয়ার বসাই দিই, আর নিচে থাকতেছে এম। তাহলে আমার ফাইনাল যে লাইনটা আসলো, ফাইনাল লাইনটা এরকম আসছে, ই কে ইকুয়ালস টু, উপরে আসতেছে পি স্কোয়ার, নিচে আসতেছে টয়েস এম। এটা হচ্ছে গতিশক্তি আর ভরবেগের মধ্যে সম্পর্ক, গতিশক্তি আর ভরবেগের মধ্যে সম্পর্ক, ই কে ইকুয়ালস টু পি স্কোয়ার বাই টয়েস এম। আচ্ছা, তো এইখান থেকে কয়েকটা অবজেক্টিভের জন্য কয়েকটা কোশ্চেন মাঝে মাঝে, বা খ নাম্বারেও মাঝে মাঝে বলতে পারে, যে গতিশক্তিটা তাইলে একটা বস্তুর কি কি বিষয়ের উপরে নির্ভর করতেছে, সে ভরবেগের বর্গের সমানুপাতিক। একটা বস্তুর ভরবেগের মান যত বাড়বে, তার বর্গ হারে গতিশক্তি বাড়বে, আবার ভরের ব্যস্তানুপাতিক। তো এগুলা থেকে নানা মানে বিভিন্ন টাইপের অবজেক্টিভ আসতে পারে, যে একটা বস্তুর ভরবেগ দ্বিগুণ হইলে গতিশক্তি কেমন হবে, আবার ভর অর্ধেক করা হলে গতিশক্তির কেমন হবে, এইরকম ম্যাথ করে বের করতে পারবে। আচ্ছা, তো আমরা যে সামনে যখন ম্যাথ প্রবলেম দেখব, তখন যদি এরকম প্রবলেম আসে, তোদের যদি পাস তাহলে বলিস। ওকে, এইবার আয়, নিচে একটা থিওরি লিখছি বা উপপাদ্য লিখছি, সেটা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। ব্যাপার হচ্ছে, কাজ আর শক্তি একটা আরেকটার রূপান্তর, একটা থেকে আরেকটা হচ্ছে, আমরা যে কাজ করি সেটাই শক্তি হিসাবে জমা হয়, আবার ওই শক্তিটাকে খরচ করি আমরা কাজ করি, এরকম ব্যাপার, একটা আরেকটার জাস্ট ভিন্ন রূপ। তো এখন এইখানে কাজ আর শক্তি উপাদ্য যেটা বলতেছে,
যে আমরা একটা গতিশীল বস্তুকে যদি থামাই দিতে যাই বা তার গতির পরিবর্তন করতে যাই, আমার যে কাজটা করা লাগবে সেই কাজটা হবে আমি তার গতিশক্তি যতটুকু পরিবর্তন করছি তার সমান। একটা গতিশীল বস্তু গতির পরিবর্তন করলে আমার ওই গতির পরিবর্তন করতে যে কাজটা করতে হবে সেটা হবে ওই গতিশক্তির পরিবর্তনের সমান। তো এটা আমরা একটু আগের প্রমাণ থেকেই প্রুফ করতে পারি। সেটা হচ্ছে এই যে আমি বলছিলাম এই বস্তুর আদিবেগটা যদি শূন্য না হয়, এই বস্তুর আদিবেগটা যদি শূন্য না হয়, এখন আমি এই বস্তুর বেগটা আছে ইউ, শেষ বেগ হয়ে গেছে ভি, তাহলে আমি এই বস্তুটাকে ইউ থেকে বেগ ভি বানাইতে চাইলে আমার যে কাজটা করা লাগছে সেই কাজটা ওই ডাব্লিউ সমান সমান আগের মতোই এফ এস কস জিরো, আবার এফ এস সমান সমান লিখছিলাম এম এ এস, আর কস জিরো মানে 1, আর এই এ এস সমান সমান আবার পাইছিলাম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2, এগুলো আগেরটা থেকে লিখতেছি। তো এবার আর ইউ স্কোয়ার শূন্য না, তার মানে আমার ইউটা থেকে যাবে, এই হাফ বাইরে এনে লিখলাম, আর ওখানে থেকে যাচ্ছে এম ভি স্কোয়ার মাইনাস এম হাফ এম ইউ স্কোয়ার, এরকম আসতেছে হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, এরকম আসতেছে। তার মানে হচ্ছে এইটা শেষ গতিশক্তি, এটা হচ্ছে আদি গতিশক্তি। তার মানে আমি বস্তুটার গতিশক্তি যতটুকু পরিবর্তন করছি সেটাই আমার কাজের সমান। তো এটাই কাজ শক্তি উপপাদ্যের মেইন কথা, যে একটা বস্তুর গতিশক্তির পরিবর্তন করতে কাজ যা করব সেটা ওই পরিবর্তনটা সমান হবে। এখন এইটা তোর বই একটু অন্যভাবে লেখা আছে, ওই মেবি এরকম করে লিখছেন, এই হাফ এম ভি স্কোয়ারটাকে এক পাশে রেখে, মানে ওরা এইভাবে লিখছে যে শেষ গতিশক্তি ইকুয়ালস টু কৃত কাজ প্লাস আদি গতিশক্তি, এরকম করে লিখছে। একই কথা, কিন্তু এভাবে মনে রাখাটাই সোজা, যে কাজটা হবে গতিশক্তির পরিবর্তনের সমান। এটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি কোনো কোশ্চেন না থাকে আমরা পরের টপিকটাই যাচ্ছি। ওকে, এবার হচ্ছে শক্তির নিত্যতা। এটা তোরা জানিস যে আমরা মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট, এটাকে ধ্বংস বা সৃষ্টি করা যায় না, এক রূপ থেকে আরেক রূপে চেঞ্জ করা যায়। তো এজন্য যদি আমরা একটা সিস্টেমে, সিস্টেম বলতে বোঝাচ্ছি ধর কোন একটা বস্তুকে ওই এইচ উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হলে পুরা যে ঘটনাটা ঘটলো এটা একটা সিস্টেম। তো এরকম একটা সিস্টেমের মধ্যে সকল বিন্দুতে এই বিভব শক্তি আর গতিশক্তি সমষ্টি সবসময় ধ্রুব থাকবে, একই থাকবে, মোট শক্তির পরিমাণ সবসময় আচ্ছা আবার বলবো, সিস্টেম বলতে কি বোঝায় এটা বলবো নাকি? আচ্ছা আচ্ছা, ওকে ওকে বলতেছি, ওকে। ধর আমরা একটা বস্তুকে যখন ভূমি থেকে এইচ উচ্চতায় উঠাই, এম ভরের বস্তুকে উঠাইলাম ভূমি থেকে এইচ উচ্চতায়, তখন তার মধ্যে একটা বিভব শক্তি জমা আছে। তা আমি যখন এই বস্তুটাকে ছেড়ে দিব, ওর জমে থাকা সব শক্তি দিয়ে ও ভূমিতে এসে পড়বে, কারণ শক্তির পরিমাণ সবসময় নির্দিষ্ট, একদম পৃথিবী সৃষ্টির সময় ওই সৃষ্টিকর্তা যেটুকু শক্তি দিয়ে দিছে সেটাই বারবার চেঞ্জ হচ্ছে। তো এখন একটা আরেকটা রূপান্তর হচ্ছে, কিন্তু মোট শক্তি সবসময় সেম থাকতেছে। তার মানে ওর যা বিভব শক্তি জমা হয়েছিল পুরাটা দিয়েও ভূমিতে এসে পড়ছে। তো এখন তার মানে ও যখন আস্তে আস্তে নেমে আসছে, ওর বিভব শক্তিটা আস্তে আস্তে কমে আসছে, গতিশক্তির মান বৃদ্ধি পাইছে, মানে যেটুকু তার বিভব শক্তি ছিল পুরাটা এখানে এসে শেষ হয়ে গেছে। তো এই শেষ হইতে গিয়ে তার বিভব শক্তিটা আস্তে আস্তে খরচ হয়েছে, তার গতি পাইছে সে। এই প্রত্যেক বিন্দুতে তার বিভব শক্তি আর গতিশক্তির সমষ্টি সমান থাকবে, দুইটাকে যোগ করলে আবার আগের শক্তি সমান আসবে। কারণ এই পুরা সিস্টেমটার মধ্যে, মানে এই যে তাকে যে উপরে তুলে নিচে ফেলা হইলো, এই পুরা সিস্টেমটার মধ্যে মোট শক্তির পরিমাণ সবসময় নির্দিষ্ট থাকে। কথা ক্লিয়ার হয়েছে? একইভাবে ধর আমরা একটা স্প্রিংকে টেনে সংকোচন যে প্রসারণ করতেছি, এই স্প্রিংটাও যখন সংকোচন প্রসারণ হচ্ছে, ওই সংকোচন প্রসারণের প্রত্যেকটা বিন্দুতে তার বিভব শক্তি আর গতিশক্তি সমান থাকবে, এরকম সরি সমান বলতেছি, যোগফল সমান থাকবে, বিভব শক্তি আর গতিশক্তির যোগফল সবসময় সমান থাকবে। আচ্ছা, এইবার
আমাদের যে কি বলে ওই আমাদের এই পুরা সিস্টেমে যে বিভব শক্তি আর গতিশক্তির যোগফল সমান আছে, সেটা আমরা একটা প্রুফ করে দেখাবো। এটা থিওরি আকারেও আসে, ম্যাথ আকারেও আসে, এবং ম্যাথ আকারে আসলেও এভাবেই করব আমরা। সো এরকম একটা আমি দুইটার জন্য দেখাচ্ছি। প্রথমে দেখাচ্ছি এই যে এইচ উচ্চতা থেকে একটা বস্তুকে ছেড়ে দিলে সব জায়গায় যে তার বিভব শক্তি আর গতিশক্তি সমষ্টি সমান থাকবে সেটা দেখাচ্ছি। তো এটা আমার নোট অনুযায়ী 7 নাম্বার পয়েন্ট। তো আমরা কি দেখাবো এবার, যে মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে মুক্তভাবে পরন্ত সকল বিন্দুতে আচ্ছা আমি এভাবে লিখতেছি, বিভব শক্তি ইপি দিয়ে দেখাই, সকল বিন্দুতে ইপি আর ই কে গতিশক্তি এটা ধ্রুবক থাকবে, সমান থাকবে, একই থাকবে, সেটা দেখাবো। এটা আমরা প্রুফ করব। তো এটা প্রুফ করার জন্য আমাদের যে জিনিসটা করা লাগতেছে সেটা হচ্ছে, হ্যাঁ নোট আছে, না তুললেও চলবে, সমস্যা নাই, কিন্তু বুঝে নিস। ধর বস্তুটা ভূমিতে ছিল, এখান থেকে বস্তুটাকে এই উচ্চতায় তোলা হইলো, বস্তুর ভর এম, আর এই বিন্দুটাকে এ বিন্দু, এই বিন্দুটাকে ধর বি বিন্দু বললাম, আর এই ভূমি হচ্ছে সি বিন্দু। তো আমরা যে কোনো জায়গায় তিনটা বিন্দু নিছি আর কি। একটা সব বিন্দুতেই দেখানো যাবে, আমরা একদম শুরুতে একবার দেখাবো, শেষে একবার দেখাবো, মাঝে যে কোনো একটা বিন্দুতে দেখাচ্ছি। তো আমরা ধরে নিলাম এইটুকু দূরত্ব হচ্ছে এক্স, তাহলে এইটুকু দূরত্ব হবে এইচ মাইনাস এক্স। তো আমাদের অঙ্ক অঙ্ক করার ক্ষেত্রে আমরা এই রুলটা ফলো করব। তো প্রথমে আসি একদম এ বিন্দুতে। এ বিন্দুতে তার বিভব শক্তি কত এখন? বিভব শক্তি ছিল এম জি এইচ। তো বস্তুর ভর যেহেতু এম আর জি, আর সে এখন এই চিত্রতায় আছে, তো এই বিন্দুতে তার বিভব শক্তি হচ্ছে এম জি এইচ। আর এই বিন্দুতে বস্তুটার আদিবেগ শূন্য, মুক্তভাবে পরন্ত মানে স্থির অবস্থা থেকে ছেড়ে দিছিলাম, তার মানে তার আদিবেগ যেহেতু শূন্য, তাহলে এই ক্ষেত্রে তার গতিশক্তি যেটা, আচ্ছা এটাকে আমি, হ্যাঁ গতিশক্তি যেটা, সেটা শূন্য হবে, তার কোনো বেগ নাই, যেহেতু আদিবেগ শূন্য, তাহলে গতিশক্তি শূন্য হবে। তাহলে এই এ বিন্দুতে তার মোট শক্তিটা কত আসলো? এ বিন্দুতে তার মোট শক্তি আসতেছে ইপি, আর ই কে যদি আমরা যোগ করি তাহলে আসতেছে জাস্ট এম জি এইচ। এটুক নিয়ে কারো আশা করি কোশ্চেন নাই, তাই তো? কারো কোশ্চেন আছে? ওকে, এবার আসি সেকেন্ড পয়েন্ট, বি বিন্দুতে যাচ্ছি। এবার বি বিন্দুতে কি অবস্থা দেখি। বি বিন্দুতে বস্তুটা ভূমি থেকে আসে এইচ মাইনাস এক্স উচ্চতায়, আর বিভব শক্তি মাপি আমরা ভূমি থেকে কত উচ্চতায় আছে সেটার উপরে। তার মানে এবার হয়ে যাবে এম জি ভূমি থেকে এইচ মাইনাস এক্স উচ্চতায় আছে। এবার তার গতিশক্তি আছে, তো গতিশক্তি বের করার সূত্র হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। তো আমরা আবার জানি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ পরন্ত বস্তুর ক্ষেত্রে। তাহলে লিখলাম ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার, ইউ স্কোয়ার যেহেতু আদিবেগ শূন্য, তাহলে আমি এখানে শূন্য বসাইলাম, প্লাস টু জি, সে কতখানি নেমে আসছে, এই যে যতখানি নেমে আসছে, গতিশক্তি হিসাব করতে হয় সে যত অতিক্রান্ত দূরত্ব দিয়ে, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এক্স, তাহলে সে এক্স দূরত্ব নেমে আসছে, তো এখানে এক্স হবে। আচ্ছা এবার আসি তোর জিরো, এটা চলে যাচ্ছে, হাফ এখানে যদি দুই কাটা চলে যায় তাহলে লাস্টে থাকতেছে এম জি এক্স। তো এইখানে গতিশক্তি আসতেছে এম জি এক্স। এই ইয়া হয়ে গেলে, ডিসকানেক্ট হয়ে গেলে আবার জয়েন করিস। কয় মিনিট আছে রে নিহা? ডিসকানেক্ট করব নাকি থাকবে? থাকুক, আচ্ছা। ওকে ওকে ওকে,
আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাই বল। আচ্ছা দাঁড়া, এটা শেষ করি। হ্যাঁ, কেউ কেউ কিছু বললি? হ্যাঁ হ্যাঁ, বল ভাইয়া। আচ্ছা, এটার ভিডিও দেওয়া আছে, সমস্যা নাই তো, তুই তো পাবি আবার। আচ্ছা, কোথা থেকে পাস নাই বলতো? কোথা থেকে পাস নাই? উষা, কোথা থেকে পাস নাই? পুরাটাই পাস নাই? আচ্ছা, তাহলে সমস্যা নাই, তুই একটু মানে ভিডিও দেখিস, সমস্যা নাই, পুরাটাই পাবি তুই আবার। আহ, পরেরটা দেখ, বুঝে যাবি। আচ্ছা, এবার আয়। আহ, এখানে তাইলে তার বিভব শক্তি হচ্ছে ইপি, গতিশক্তি ইকে, এই দুইটাকে আমরা যদি যোগ করি, তাহলে এই বি বিন্দুতে তার মোট শক্তিটা এরকম আসতেছে। বিভব শক্তি হচ্ছে এম জি এইচ মাইনাস এক্স, আর গতিশক্তি হচ্ছে এম জি এক্স। আচ্ছা, ওই যার নেট প্রবলেম করতেছে বলে দে, ইউটিউবে পরে সে এটা দেখে নিতে পারবে, সমস্যা নেই। আচ্ছা, এখন এটাকে যদি আমরা একটু যোগ করি, এম জি এইচ মাইনাস এম জি এক্স, এইটাকে গুণ করলাম, আর সাথে এম জি এক্স। তাহলে এই এম জি এক্স যদি কাটা, হ্যাঁ বল বল। আচ্ছা, কোন জায়গায় কোন জায়গায় বল। আচ্ছা আচ্ছা, শোন শোন শোন, ইপি আর ই কে বের করছি, এইটুক বুঝছিস? আচ্ছা, তাইলে জাস্ট তারপরে যোগ করছি দুইটা, তারপরে দুইটা যোগ করছি, এটার এম জি এইচ মাইনাস এক্স আর এম জি। তো যোগ করলে লাস্টে আমাদের এম জি এইচ, আই কথা বলিস না, লাস্টে ইবি আসছে এম জি এইচ, যেটা এই আগেরটার সমান, আগেও এম জি এইচ আসছিল, ই এও আসছিল আমাদের এম জি এইচ। তো এবার এই যে সি বিন্দুতে বের করি, তাহলে আমরা দুই জায়গায় সমান পাইলাম, শক্তি একই আছে। সি বিন্দুতে দেখি, উষা এই সি বিন্দুটা খেয়াল কর, সি বিন্দুতে গতিশক্তি বিভব শক্তি বের করব, বুঝে যাবে আশা করি। আচ্ছা, এবার আয়, সি বিন্দুতে তার, যেহেতু সে ভূমি থেকে তার উচ্চতা এবার শূন্য, আই মিন এই সি বিন্দু বলতে আমরা বুঝতেছি সে তখন ভূমিতে জাস্ট টাচ করবে সেই মুহূর্তটা, ভূমি স্পর্শ করার আগ মুহূর্ত। ওকে, তাহলে এখানে বিভব, হ্যাঁ হ্যাঁ দিব, সবই দিব, কোনো সমস্যা নাই। আর একটু বলতেছি, একটা ক্লাস শেষ হওয়ার পর ওই ভিডিওটা আপলোড দিতে বেশ টাইম লাগে, ওকে, আই মিন আপলোড হইতে টাইম লাগে, সো একটু পরে পাবি আর কি। আচ্ছা দাঁড়া, আমি ডিসকানেক্ট হব, ইসি শুরু করার আগে ডিসকানেক্ট হয়ে যায়, হ্যাঁ। ওকে, ঠিক আছে, ওয়েট। ওকে, তাহলে এখন হচ্ছে সি বিন্দুতে, এই সি বিন্দুতে বলছি, সি বিন্দু হচ্ছে ভূমি স্পর্শ করার মুহূর্তে যে বিন্দুটা, তাহলে ওই বিন্দুতে ভূমি থেকে তার উচ্চতা হচ্ছে শূন্য, তাহলে ওইখানে তার কোনো বিভব শক্তি নাই, সেটা জিরো হয়ে গেছে। ওখানে তার কোনো বিভব শক্তি নাই, সেটা জিরো হয়ে গেছে। আর তার গতিশক্তি কত? গতিশক্তি হচ্ছে আবার সেই হাফ এম ভি স্কোয়ার। আর এখন ভি স্কোয়ার ইকুয়াল, উষা এটা দেখলে বুঝে যাবি। এখন ভি স্কোয়ার সমান সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস টু জি, এই ইউ আবার আগে শূন্য ছিল, এটাকে শূন্য বসাই দিলাম, টু জি, ও কতখানি নেমে আসছে এই পর্যন্ত, পুরো এইচ দূরত্ব, আদি থেকে একদম এই পর্যন্ত সেই এইচ দূরত্ব অতিক্রম করছে, তো এটা হবে টু জি এইচ। আগের বার এটা হয়েছিল টু জি এইচ, এই যে যেটুক দূরত্ব নেমে আসছিল টু জি এক্স হয়েছিল, আর এবার সে পুরো এই পর্যন্ত নেমে আসছে, টু জি এইচ হবে, তো আবারও সেই জিরো বাদ, এই টু আর টু কাটাকাটি চলে গেলে এম জি এইচ থাকতেছে। তো ফাইনালি, সুতরাং ইসি ইকুয়ালস টু, যা আসতেছে আমাদের, ইসি ইকুয়ালস টু এইটা আর এটা যোগ করলে এমজিএইচ, জাস্ট এমজিএইচ আসতেছে। তাহলে প্রত্যেকটা বিন্দুতে, এ বিন্দু বি বিন্দু সি বিন্দু, প্রত্যেকটা বিন্দুতে আমাদের মোট শক্তির পরিমাণ এমজিএইচ আসছে। তার মানে এটা থেকে বোঝা গেল যে যে কোনো সিস্টেমে এইরকম একটা অবস্থাকে সিস্টেম বলি আর কি আমরা, এই পুরো একটা ঘটনা যে ঘটলো, এখানে প্রত্যেকটা বিন্দুতে মোট শক্তির সমষ্টি সবসময় সেম থাকবে। এটা একটা প্রুফ দেখলাম মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে।
এই প্রুফটা আমরা স্প্রিং এর ক্ষেত্রেও দেখাইতে পারবো, সরল দোলকের ক্ষেত্রেও দেখাইতে পারবো। তোদের বই স্প্রিং নিয়ে দেখানো নাই, সরল দোলক নিয়ে বলা আছে, যদিও সেটা বলা আছে হচ্ছে মেবি ওই যে তরঙ্গ চ্যাপ্টারটাতে। তবে আমি এটা এখানেই দেখাই দিছি কারণ এটা এটার সাথে রিলেটেড। ওকে, তো আমরা পরেরটায় চলে যাচ্ছি। এইটুক নিয়ে কারো সমস্যা আছে? আচ্ছা, নিচে আর একটা নোট লিখে দিছি, দেখ একটা বস্তু যখন এই উচ্চতা থেকে পড়তে থাকে, একদম ভূমি স্পর্শ করার মুহূর্তে তার যে গতিশক্তি হয় সেটা তার এই উচ্চতায় যে তার বিভব শক্তি ছিল তার সমান হয়। এটা আমাদের অঙ্কের মধ্যে প্রায় দরকার হবে যে একটা বস্তু এই উচ্চতা থেকে পড়লে ভূমি স্পর্শ করার মুহূর্তে তার যে গতিশক্তি হয় সেটা হয় এই উচ্চতায় বস্তুটার যে বিভব শক্তি ছিল তার সমান। আচ্ছা, হ্যাঁ বল বল। মোট শক্তি, না এই যে এই কথাটা একটু মনে রাখবি, এই যে ভূমিতে থাকা, এখানে ভূমি বলা যাবে না, তখন বলতে হবে ভূমি স্পর্শ করার মুহূর্তে। এই কথাটা বারবার বলতেছি, স্পর্শ করার মুহূর্তে, কারণ ভূমিতে নেমে আসা মাত্র তার সব শক্তি নাই হয়ে গেছে, জিরো। তখন তার কোনো বিভব শক্তিও নাই, গতি শক্তিও নাই। কথা বোঝা গেছে? এই খাদিজা, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, ভূমিতে থাকলে তখন তার বিভব শক্তিও নাই, গতি শক্তিও নাই। কিন্তু ভূমি টাচ করার ঠিক আগ মুহূর্তে তার গতি শক্তি যেটা হবে সেটা হবে ওই বিভব শক্তির সমান। আচ্ছা, এবার আমরা পরেরটাই চলে যাচ্ছি, এটা সবার একটু ভালো করে বোঝা লাগবে। তার আগে একটু আচ্ছা শোন, এইটা হচ্ছে আমাদের সরল দোলক হিসেবে আমরা ট্রিট করতে পারি। তো সরল দোলকটা কিভাবে কাজ করে, সরল দোলক আমি একটু আঁকি। একটা বস্তুকে মুক্তভাবে ঝুলাই দেব সুতার সাহায্যে, আর যে বস্তুটাকে ঝুলাই দেব সেটাকে আমরা বব বলি। সরল দোলকের ক্ষেত্রে ওই ঝুলানো বস্তুটাকে বব বলা হয়। এই ক্ষেত্রে যদি একটা সুতা দিয়ে ঝুলাবো তো আপাতত ধরে নিচ্ছি এটাই বব। ওকে, আচ্ছা, তো এটাকে আমরা বব বলি। আর যে বিন্দু থেকে ঝুলানো হয় সেই বিন্দুটাকে বলি ঝুলন বিন্দু। তো এখন জাস্ট এটাকে যদি আমরা দুলতে দেই, মুক্তভাবে দুলতে দেই, ছেড়ে এভাবে টেনে যদি ছেড়ে দেই তাহলে এটা এরকম মুভ করতে থাকবে। এইটুক বুঝছি সবাই? আচ্ছা, তো এখন আসি এইখানে, যখন এটা হচ্ছে তার সাম্যাবস্থা, আমি কোশ্চেনে লিখছি এরকম, এটা হচ্ছে তার সাম্যাবস্থা। ওই যে স্প্রিং এর যেমন সাম্যাবস্থা ছিল, তার মানে এই যে সে সবসময় চায় এই জায়গাটায় ফিরে আসতে। একটা বস্তু সবসময় যে জায়গাটায় থাকতে চায় সেটাই হচ্ছে তার সাম্যাবস্থা। তো ওকে যেখানেই ছেড়ে দেই না কেন ও সবসময় চেষ্টা করবে এখানে চলে আসতে। তো এটা হচ্ছে তার সাম্যাবস্থা। তো এখন আমি এই বিন্দু থেকে এটাকে আমি এ বিন্দু দিয়ে দেখাইছি, এটা যদি এ বিন্দু হয়, এখন এই ববটাকে আমি এই পর্যন্ত তুলে নিয়ে ছেড়ে দিলাম, ধর এখানে দেখাচ্ছি। আচ্ছা, আরেকটা কালার ইউজ, এখানে নিয়ে ছেড়ে দিলাম, তো এটা হচ্ছে আমাদের সি বিন্দু। আই কথা বলিস না, কথা বলিস না তো, এটা হচ্ছে সি বিন্দু, এখানে নিয়ে ছেড়ে দিলাম। এই যে সি বিন্দুতে নিয়ে যখন ছেড়ে দিব, তোরা মনে হয় পড়ছিস, এইটা ওই সি এর বেশি দূরে, ওই পর্যন্তই সর্বোচ্চ যাবে, দোলার সময় ওই পর্যন্তই সর্বোচ্চ যাবে, এর বেশি যাইতে পারবে না। আমি যে পর্যন্ত নিয়ে ছেড়ে দিব ওই পর্যন্তই সে সর্বোচ্চ যেতে পারবে। তো ওই জায়গাটাকে আমরা তার বিস্তার বলি। এই যে এই দূরত্বটা, এই সাম্যাবস্থা থেকে ওই দূরত্বটা, এটাকে তার বিস্তার বলি। ওকে, আচ্ছা, তার মানে ওটা হচ্ছে সর্বোচ্চ, ওর উপরে আর সে যাবে না, বা সর্বোচ্চ উচ্চতাও বলতে পারে। আচ্ছা, আর এখন যে চলার পথের যে কোনো একটা বিন্দু মাঝখানে কোথাও একটা, সেটা
এখানে কোথাও একটা, এটাকে ধর আমি বি বিন্দু দিছি আমার চিত্র অনুযায়ী, তো এটা বি বিন্দু। এখন আমাদের প্রমাণ করা লাগবে যে এই সিস্টেমটার মধ্যেও সব জায়গায় গতিশক্তি আর বিভব শক্তি সমষ্টি ধ্রুব আছে, সেটা আমরা প্রমাণ করব আগেরটার মতো করে, বিভব শক্তি আর গতিশক্তিকে দেখাবো। তো এবার আসি, এই বস্তুটার ক্ষেত্রে কি কাহিনী হচ্ছে, সে কিন্তু এখানে গিয়ে তার বেগ শূন্য হয়ে যাচ্ছে, ওইটা সর্বোচ্চ উচ্চতা যেহেতু, ওই পর্যন্ত গিয়ে বেগ শূন্য হয়ে আবার সেইখানে নেমে আসতেছে। তার মানে এখানে তার গতিশক্তি শূন্য, এটা তো সবাই বুঝতেছিস নাকি? এই জায়গাটাই তার গতিশক্তি শূন্য হয়ে যায়, আর উপরে উঠতে পারে না, আবার নিচে নেমে আসে। এই সবাই একটু বুঝছিস, মানে বেগ শূন্য হয়ে যায় যেহেতু। আচ্ছা, তাইলে আমরা সি বিন্দু, প্রথমে আগে সি বিন্দু নিয়ে লিখতেছি। সি বিন্দুতে তার গতিশক্তি, আচ্ছা আগে বিভব শক্তি বের করি। তার বিভব শক্তি, সি বিন্দুতে তার বিভব শক্তি মাপতে হয় এমজি এইচ দিয়ে। এইচ আমরা এতক্ষণ কোত্থেকে মাপতেছিলাম? ভূমি থেকে, কারণ বস্তুর সাম্যাবস্থা ছিল ভূমি, বস্তু সবসময় ভূমিতে পড়তে চায়, যে জায়গায় সে ফিরে আসতে চায় সেটা হচ্ছে তার সাম্যাবস্থা। এই ববটা ফিরে আসতে চায় এই জায়গাটায়, তাহলে তার সাম্যাবস্থা এইটা। আবার উচ্চতাটা মাপতে হবে এই সাম্যাবস্থা থেকেই, ভূমি থেকে মাপবো না, তাইলে ব্যাপারটা এরকম। এবার তাইলে এই সি বিন্দুর জন্য উচ্চতাটা যদি মাপি, তাহলে এইটা হবে এই সি বিন্দুর মধ্যবিন্দু, এই ববের মধ্যবিন্দু আর এটার মধ্যবিন্দু। তো যদি সরাসরি উচ্চতাটা মাপতে চাই, এইটা হচ্ছে সেই উচ্চতাটা সি বিন্দুর জন্য ও আছে। এটাকে আমি এম এন দিয়ে দেখাইছি, এটা হচ্ছে এ এন। সে এখন এ এন উচ্চতায় আছে সাম্যাবস্থা থেকে, তাহলে তার বিভব শক্তি হবে ইপি হবে ববের ভর। আমি ববের যে ভরটা সেটাকে এম ধরলাম, তাহলে ববের ভর হচ্ছে এম জি, আর এইচ হবে এই যে এ এন, এতটুকু উচ্চতায় আছে। সবাই এটুক বুঝছিস কিনা? সবাই এটুক বুঝছিস কিনা? আচ্ছা, ওকে। কে 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 আরেকবার বলতে হবে? আরেকবার, আচ্ছা শোন। আহ, আমি সি বিন্দুতে আই মিন সর্বোচ্চ উচ্চতায় তার বিভব শক্তি আর গতিশক্তি বের করতে যাচ্ছি। তো বিভব শক্তি মাপতে হয় কিভাবে? এম জি এইচ দিয়ে। এইচ এর পরিচয়টা কি ছিল? এইচ এর পরিচয়টা ছিল সাম্যাবস্থা থেকে উচ্চতা। মানে আগের বার আমরা ভূমি থেকে উচ্চতা নিছিলাম, কারণ সাম্যাবস্থা বলতে বুঝাচ্ছি বস্তু যেখানে ফিরে যাইতে চায় সেটা তার সাম্যাবস্থা। তার মানে বস্তু যেহেতু মুক্তভাবে ছেড়ে দিলে ভূমিতে ফিরে যায়, ওই ভূমি তার সাম্যাবস্থা, ওখান থেকে আমরা উচ্চতাটা নিছিলাম। আর এখন এই সরল দোলকের ক্ষেত্রে এই বস্তুটা সবসময় এখানে চলে আসতে যাচ্ছে, যেখানেই ছেড়ে দেয় না কেন ওইখানে চলে আসতে চায়। এক সময় দোলা থেমে সেইখানে চলে আসতে চায়, তার মানে তার সাম্যাবস্থা এইটা। তার উচ্চতাটা মাপতে হবে এই সাম্যাবস্থা থেকে। তাইলে এখন এই সি বিন্দুটা কত উচ্চতায় আছে সাম্যাবস্থা থেকে সেটা মাপার জন্য এখান থেকে একটা লম্ব টানছি, এই এ এন দূরত্বে আছে। তাইলে এখানে হবে এম জি এ এন, এই যে লিখছি ওটা এম জি এ এন লিখছি। এই বুঝছিস? ওকে, এবার এই গতিশক্তি, যেহেতু এইখানে গিয়ে শেষ বেগ শূন্য হয়ে গেছে, আমি এখানে লিখে দিলাম এখানে বেগ শূন্য হয়ে গেছে, ভি শূন্য। তাইলে এখানে তার গতিশক্তি শূন্য হবে, হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু শূন্য হবে। তাইলে এই বিন্দুতে তার মোট শক্তি ইসি জাস্ট এম জি এ এন প্লাস জিরো, মানে শুধু আসতেছে এম জি এ এন। এটুক নিয়ে কারো কোনো কোশ্চেন নাই আশা করি। আচ্ছা, এবার আমরা বি বিন্দুতে চলে যাচ্ছি, এই বিন্দুতে। তো এখন আমাদের বি বিন্দু, এইটা বুঝলে মানে সবগুলার দূরত্বই তুই বের করতে পারবি, সমস্যা নেই। এই বি বিন্দুতে তার বিভব শক্তি কত? বি বিন্দুতে বিভব শক্তি মাপতে হলে আবার সাম্য অবস্থা থেকে দূরত্ব নিতে হবে। সো আমার এই একটা অবস্থা, এই যে এই বিন্দুটা এখানে আছে, তার মানে এটা এ ছিল, আমি এই পয়েন্টটাকে এম দিলাম, সে এ এম দূরত্বে আছে। তার মানে এবার তার বিভব শক্তি হচ্ছে এম জি এ এম, এম জি এ এম। আর তার গতি শক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এবার বেগ আছে তার, সো বেগ শূন্য না, হাফ এম ভি স্কোয়ার। আবার ভি স্কোয়ার সমান সমান আমরা কি জানতাম? ভি স্কোয়ার সমান সমান জানতাম ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ, মানে যত দূর সে নেমে আসে। তো
এখানে ইউ স্কোয়ার আদিবেগ যেহেতু শূন্য ছিল এখান থেকে সে নেমে আসছে শূন্য, টু জি এইচটা কত হবে, সে কতখানি নেমে আসছে এখান থেকে এখানে নেমে আসছে, তার মানে সে এই পরিমাণ নেমে আসছে এম এন, এইখানে গুণ হবে এম, আচ্ছা এটা কি একটু নিচে লিখি, হাফ এম জিরো, ইউ স্কোয়ার হচ্ছে জিরো, টু জি এম এন বা এন এম যাই বলি না কেন, এইটুক নেমে আসছে, এম এন দূরত্ব সে নেমে আসছে। এইটুক নিয়ে কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা দেখো এখন আমি এইটাকে যদি গুণ দিই তাহলে এই জিরো চলে যাচ্ছে, হাফ হাফ চলে যাচ্ছে, মানে থাকতেছে এরকম এম জি ইন্টু এম এন, এটা থাকতেছে এম জি ইন্টু এন এম। আচ্ছা আমি কি করতেছি, আচ্ছা ঠিক আছে ওকে, এম এন গতিশক্তি বের করলাম, ওকে আমি বিভব শক্তি তো বের করে ফেলছি। ওকে এবার এই গতিশক্তি আর বিভব শক্তিকে যোগ করব, তো তার জন্য তাহলে বি বিন্দুতে মোট শক্তি একটা হচ্ছে এম জি এ এম, এম জি এ এম প্লাস এম জি এম এন। এখন এই চিত্র থেকে এম এন কে আবার আমরা কি লিখতে পারি, দেখ এই যে এম এন এটা সমান সমান এটা লেখা যায় এইটা মাইনাস এইটা, সরি এইটা মাইনাস এইটা, এই পুরাটা থেকে এটাকে বাদ দিলে এটা পাওয়া যায়, তার মানে এ এন মাইনাস এ এম লেখা যায়। তো আমি এই পরের লাইনে এম জি ইন্টু এ এম প্লাস লেখা যাচ্ছে এম জি, পুরোটা ছিল এ এন মাইনাস করে দিলাম এন এম না, হ্যাঁ এম, ওকে এইটুক যদি মাইনাস করে দিই তাহলে এবার কাটাকাটি চলে যাচ্ছে, এই এম জি এ এম এখানেও আছে, এম জি এম এখানেও আছে, এটা কাটাকাটি চলে যাবে, শুধু থাকতেছে এম জি এ এন, যেটা আমাদের প্রথমে সি বিন্দুতে যে মোট শক্তি আসছিল তার সমান হয়েছে, তাই না? সিতে যা আসছিল সিতেও এটাই আসছিল, সি বিন্দুতে এম জি এন আসছিল মোট শক্তি, এখন বি বিন্দুতে এম জি এন আসছে। এবার আমরা লাস্টটা দেখি, সি গেল বি গেল, এখন এ বিন্দুতে আসে, এ বিন্দুতে তার বিভব শক্তি যেহেতু সে সাম্যাবস্থায় আছে, সাম্যাবস্থা থেকেই যেহেতু দূরত্ব নিতে হয়, তার মানে ওর উচ্চতা শূন্য, এইচ এর মানটা শূন্য হবে, সো বিভব শক্তি শূন্য, এখানে তার বিভব শক্তি শূন্য। আর গতিশক্তি কত, গতিশক্তি হচ্ছে যত দূর সে নেমে আসে বের করতে হয় হাফ এম ভি স্কোয়ার দিয়ে, তো এখানে হবে হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ, মানে কত দূর নেমে আসছে সে এ এন পরিমাণ নেমে আসছে, টু জি এ এন। তো আবার সেই এখানে টু কাটা গেলে থাকতেছে শুধু এম জি ইন্টু এ এন, তার মানে সব জায়গায় এইখানে হচ্ছে ই এ, ই এ সমান সমান আমরা পাচ্ছি এটা জিরো আর এটাকে যোগ করলে এম জি এ এন আসতেছে, তার মানে প্রত্যেকটা বিন্দুতে আমরা দেখাইতে পারবো বিভব শক্তি আর গতিশক্তি সমষ্টি সব সময় এম জি এ এন আসতেছে। এই কথা বোঝা গেল? আচ্ছা হ্যাঁ ক্লাস শেষ করতেছে, ওকে তো আজকে এই পর্যন্তই থাকলো, যারা কোনো কিছু মিস, আচ্ছা আচ্ছা হ্যাঁ তো, হ্যাঁ ভাইয়া বল। গতকালকে জানি কোনটা করবি বলছিস?